ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমরা ন্যারেশন শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে। আগের ক্লাস যারা করেছো নিশ্চয়ই জানো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন খুব সুন্দরভাবে শিখে নিয়েছি এবং প্র্যাকটিসও করেছি। তো চলো আজকে শেখা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন। ন্যারেশনস অফ, আমি লিখে দিই, ন্যারেশনস of interrogative sentences, interrogative sentences, sentences. So narrations of interrogative sentences, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। তার আগে আমাদের একটু জেনে নিতে হবে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর হোয়াট আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। মনে রাখবে, those sentences are called interrogative sentences by which we can make questions, by which we can frame questions. অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সগুলোর দ্বারা আমরা কোশ্চেন করতে পারি তাদেরকেই বলা হয়ে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। যদি এত এইভাবে বুঝতে না পারো তাহলে মনে রাখবে, যে সেন্টেন্সগুলোর শেষে আমরা কোশ্চেন মার্ক পাবো সেগুলোই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য। এখন এইগুলো কিভাবে আমরা ন্যারেশন করব, চলো দেখে নাও। প্রথমে একটু নিয়মটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, আমাদের যখন যদি সে থাকে তাহলে আমরা কি করব, কোশ্চেন মার্ক থাকলে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, আমি তার কথা বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে অর্থাৎ কোশ্চেন মার্ক থাকলে আমরা সে সমান করব কি আস্ক, ASK। এখানে ওয়ান টু নো হয়, এনকোয়ার অফ করতে পারো। তো জেনারেলি এই আস্ক কথাটি বেশি ব্যবহার করা হয়, আস্ক, ASK। এবার ধরো সেজ থাকলো, সেজ থাকলে কি হয়ে যাবে, একইভাবে এখানেও এস জুড়ে যাবে, ASKS, আস্ক হয়ে যাবে, রাইট? তাহলে আমরা এটা বুঝলাম, এটা প্রেজেন্ট টেন্সের, সে থাকলে আস্ক, সেজ থাকলে ASKS, আস্ক। এবার ধরো হি উইল সে বা শ্যাল সে, ধরো শ্যাল সে উইল সে থাকলে কি করবে, আমরা কি করব, হি উইল আস্ক। অলরেডি আমরা জেনেছি সে থাকলে আস্ক, তাহলে আস্ক হয়ে যাবে। সেড থাকলে কি করবো, SAID, সেড থাকলে কি করবো, আস্কড। এটা আবার পাস্ট টেন্স, এটাকে আমরা ইডি জুড়ে নেব, আস্কড করব। বা বলতে পারো, আমি বললাম তো ওয়ান্টেড টু নো, এটাও বলতে পারো ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো। কখনো কখনো ওয়ান্টেড টু নো ফ্রম করি যখন কোনো পার্সন থাকবে, ওয়ান্টেড টু নো। বা আমরা বলতে পারি এনকোয়ার্ড অফ, এনকোয়ার্ড, ENQUIRED, এনকোয়ার্ড অফ বলতে পারি। সাধারণত এইগুলো আমরা কিন্তু ইউজ করি, আস্কড, ওয়ান্টেড টু নো, এনকোয়ার্ড অফ। তো বেশিরভাগই আমরা এই আস্ক কথাটি ইউজ করি এবং এইটা ইউজ করাই তোমাদের পক্ষে ভালো হবে। তো চলো দেখো, এবার আরেকটা নিয়ম আমি একসঙ্গে বলে দিই, আরো দুটো নিয়ম রয়েছে, ছোট্ট নিয়ম। যদি তোমার দেখা যায় যে সেন্টেন্স, ধরো স্পিচটি WH দিয়ে শুরু হয়েছে, তাহলে তুমি কি করবে, WH দিয়েই স্টার্ট করবে, রাইট? যদি দেখা যায় তোমার স্পিচ WH দিয়ে শুরু হয়নি, সেক্ষেত্রে কি করবে, তুমি ইফ কিংবা ওয়েদার লিখবে, WHETHER, রাইট? যদি WH দিয়ে শুরু হয় তুমিও WH দিয়ে শুরু করো, যদি WH দিয়ে শুরু না হয় তাহলে ইফ বা ওয়েদার আমরা করব, কিন্তু WH লিখবো না। এরপরে WH লিখো বা ইফ বা ওয়েদার লিখো, এরপরে আমার কি আসবে, সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, রিমেনিং থাকলে রিমেনিং, তারপরে এইসব লেখার পরে অবশ্যই শেষে ফুল স্টপ কিন্তু দিতে হবে, আর কোশ্চেন মার্ক কিন্তু থাকবে না। এই হচ্ছে নিয়ম, এটা নিয়ম গেল। আরেকটি ছোট্ট নিয়ম, যদি দেখা যায় তোমার স্পিচগুলি ডু ডাজ দিয়ে শুরু হয়েছে, যদি আমি লিখে দিই, যদি ডু বা ডাজ, এটা কখনো ছোট হাতের হতে পারে, কখনো বড় হতে ক্যাপিটাল হতে পারে, কারণ WH থাকলে তখন ছোট হয়ে যাবে, আর যদি প্রথমেই স্টার্ট করা হয় তখন এগুলো ক্যাপিটাল থাকবে, যদি WH থাকলে তখন স্মল হয়ে যাবে, আর না হলে কিন্তু ক্যাপিটাল থাকবে। ডু ডাজ দিয়ে শুরু হলে আমি লিখে দিই, যদি ডু ডাজ দিয়ে শুরু হয়,
শুরু হয়, তাহলে কি করবে, এই ডু ডাজটা কি হবে, ডিড না হয়ে, ডু ডাজটা ডিড না হয়ে কি হবে, মেইন ভার্ব যে থাকবে, মেইন ভার্ব কি হবে, মেইন ভার্ব হয়ে যাবে ভার্ব টু, ভার্ব টু করে দেবে। তাহলে কি বললাম বুঝতে পেরেছো, যদি ডুডাস দিয়ে শুরু হয় তাহলে ডুডাসটি ডিড হয় না, এই ডুডাসটা ডিড হবে না, তার পরিবর্তে এই মেইন ভার্ব যে থাকবে সেটাকে ভার্ব টু করতে হবে। এই হচ্ছে আমাদের নিয়ম। এইগুলি মেনে চললে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা খুব সহজেই করতে পারবো। তো চলো দেখতে থাকো, আমরা করছি। এইগুলো আমি বারবার অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছি, এগুলো না করলেও চলবে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সের। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখিয়েছি সব একই নিয়ম থাকবে, তবুও আমি দু একটা দেখিয়ে দিচ্ছি। দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পাস্ট টেন্সটাই দেখাবো। তো চলো আমি এগুলো মুছে দিলাম, তাহলে যারা লেখার এগুলো লিখে নাও। তো চলো এবার দেখতে থাকো কিভাবে ন্যারেশন আমরা করব। যেমন ধরো he says, he says লিখলাম, he says are you tired question mark। দেখো তাহলে অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি করেছি, এই রিপোর্টিং ভার্ব আমার প্রেজেন্ট টেন্স আছে, says আগেই লিখলাম, says থাকলে কি করব, he asks, এস কেস, এস থাকলে আমি এস দিতে বলেছি, he asks, রাইট। এবার দেখো বা বলতে পারি he wants to know, বা he enquires of, এটাও আমি বলতে পারি, আমি শুধু ask লিখলাম, he asks। এবার দেখো আমার এখানে ডাব্লিউ দিয়ে শুরু হয়নি, তাহলে আমি কি করব, ডাব্লিউ দিয়ে শুরু না হলে ইফ বা ওয়েদার, ইফ লিখলাম, বা ওয়েদারও লিখতে পারো, যেটা খুশি ইফ লিখলাম। এবারে তোমাকে দেখতে হবে, আমি লিখেছিলাম দেখবে তারপর সাবজেক্ট আছে, তাহলে তুমি কি ক্লান্ত, দেখো ইউটা কে, সে বলল তুমি কি ক্লান্ত, ইউটা কে, দেখো এখানে কোনো পার্সন উল্লেখ করা নেই, সুতরাং ইউটাকে তুমি যাকে খুশি ধরতে পারো যে সে আমাকে বলেছে, বা বলতে পারে সে তার বন্ধুকে বলেছে, বা কোনো মেয়েকে বলেছে, তাহলে আমাকে বললে আই লিখতে পারি, তার ছেলে বন্ধু হলে হি লিখতে পারি, তার কোনো মেয়ে বন্ধুকে বা বোনকে বললে আমরা সে লিখতে পারি, তাহলে আমি যা খুশি লিখতে পারি, ইফ আই লিখতে পারি, তারপরে লিখতে পারি হি লিখতে পারি, কিংবা সি লিখতে পারি, যেটা খুশি আমি লিখবো, যেহেতু আমার এখানে পার্সন কিন্তু নির্দিষ্টভাবে মেনশন করা নেই, তাহলে হি আস্কস ইফ, আই বা হি বা সে লিখলাম, যেটা খুশি তুমি লিখবে। এবারে দেখো আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই দিকটা আমার টেন্সের পরিবর্তন হবে না, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করেছি তখন এই নিয়মগুলো খুব সুন্দর করে শিখে নিয়েছি। তাহলে কি হবে, এটা দেখো আর ইউ টায়ার্ড আমার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি এটাকেও প্রেজেন্ট টেন্সে রাখবো। তাহলে আই থাকলে একটু আমার গন্ডগোল হবে, আই যদি করো তাহলে এম লিখতে হবে, হি যদি করো ইজ লিখতে হবে, সি থাকলে কিন্তু ইজ লিখতে হবে। তো আমি এইগুলো তুমি যেটা খুশি আমি আই দিয়ে দেখিয়ে দিই, ইফ এইগুলো আমি মুছে দিচ্ছি, ইফ আই লিখলাম, ধরো আমাকে জিজ্ঞেস করেছে বা আমাকে বলেছে, ইফ আই এম, এবারে কি বলেছি যা আছে টায়ার্ড, শেষে ফুল স্টপ, আর কিন্তু কোশ্চেন মার্ক থাকবে না। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো মতেই দ্যাট ব্যবহার করা হয় না, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই দ্যাট ব্যবহার করতে হয়, কিন্তু এখানে কোনোভাবেই দ্যাট কিন্তু আমরা ব্যবহার করব না বা করি না। দেখো হি আস্ক ইফ আই এম টায়ার্ড, এবার ধরো আমি হি যদি বলি তাহলে কি করবে, ইফ হি যদি বলি, ইফ হি, তখন হয়ে যাবে কি ইজ টায়ার্ড, কারণ হি এর জন্য ইজ হয়। আবার যদি সি করি ওই একইভাবে সি ইজ টায়ার্ড। সুতরাং আমাকে অ্যাকর্ডিং টু পার্সন কিন্তু আমাকে নিতে হবে, আই এর জন্য এম হলো, হি এর জন্য ইস হলো, সি এর জন্য ইস হলো। কেন আমি এটা প্রেজেন্ট টেন্সে রাখলাম, কারণ আমার রিপোর্টেড স্পিচ কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, কারণ আমি জানি আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকলে টেন্সের কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ এই স্পিচ যে টেন্সে থাকবে আমাকে সেই টেন্সে কিন্তু রাখতে হবে, সেই জন্য আমি কিন্তু সেম টেন্স কিন্তু রাখলাম। তাহলে এটা আমি খুব সুন্দরভাবে বুঝলাম। একটা ফিউচার টেন্স দিয়ে দেখিয়ে দিই তাহলে হবে, দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, ওই একই জিনিস এখানে আমি হিজ সেজের জায়গায় করে দিলাম কি হি উইল সে, এই দেখো হি উইল সে আর ইউ টায়ার্ড, সেম, তাহলে আমি কি করব, এখানে করব হি উইল আস্ক, নিশ্চয়ই বুঝতে পারছো হি উইল আস্ক। এবারে আমার ডাব্লিউএইচ নেই, ইফ, এরপর কি বলবে,
ইউটাকে যা খুশি আমি বলেছি ইফ আই, এবার কি হবে আমার রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স, তাহলে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, যে টেন্স থাকবে সেই টেন্সেই করে দেবো। ইফ আই অ্যাম টায়ার্ড, শেষে ফুল স্টপ। বোঝা গেল? তাহলে আমি বুঝতে পারলাম আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার থাকলে টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেমন ভাবে এসআরডি বেসে গেছিলাম ঠিক একই ভাবেই করলাম, তবে সেইগুলো কি হয়ে গেল আস কিন্তু হলো। রাইট, গুড। এরপরে দেখো এবার আমি পাস্ট টেন্সে যাচ্ছি। রাইট, এগুলো মুছে দিচ্ছি, পাস্ট টেন্সে দেখাচ্ছি। এগুলো আর আমরা বেশি বলবো না, এই প্রেজেন্ট এবং ফিউচার আর টেন্স দিয়ে যেগুলো আমরা করছিলাম রিপোর্টিং ভার্ব সেগুলো আর বলবো না, এবার পাস্ট টেন্সেই আমরা বলতে থাকবো। দেখো যেমন ধরো হি সেড করলাম, একই জিনিস লিখছি আর ইউ টায়ার্ড, কোশ্চেন মার্ক, দেখতে পাচ্ছ কোশ্চেন মার্ক আছে, তাহলে আমার সেড থাকলে কি হয়, সেড বা সেড ডু থাকলে কি হবে আস্কড হবে, সেড বা সেড ডু দুটোই যাই থাকবে না কেন, তাহলে হি আস্কড করলাম, WH নেই, তাহলে ইফ বা ওয়েদার, ইফ লিখলাম, বা তুমি ওয়েদার করতে পারো WHETHER, যেটা খুশি করলাম। এবার আমি বলেছি তারপরে WH লিখো বা ইফ বা ওয়েদার যাই লিখো, তারপর সাবজেক্ট ইউটাকে আবার বলা নেই, হি সেড কাকে মেনশন করা নেই, আই লিখতে পারো, আমি ধরে নিলাম তার বন্ধুকে বলেছি ইফ হি। এবার দেখো আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এই দিকটা আমার প্রেজেন্ট টেন্স আছে, আমরা অ্যাসার্টিভ শিখেছি, যদি আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, এই দিকটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তখন আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, আমাকে কিন্তু এটা পাস্ট টেন্সে করতে হবে। তাহলে কি হবে, এখানে দেখো আমার আরটা কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে, যেহেতু হি রয়েছে, আমার সেড আছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে এই দিকটা অ্যাম ইজারটা কি হয়, আমি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, অ্যাম ইজার গুলো ওয়াজ কিংবা ওয়্যার হয়ে যায়, অ্যাকর্ডিং টু পার্সন কিন্তু আমাকে ওয়াজ ওয়্যার নিতে হবে, তাহলে হি লিখেছি ওয়াজ। এবার যা আছে টায়ার্ড, শেষে ফুল স্টপ। দেখেছো আমি শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, কোশ্চেন মার্ক থাকবে না, আর কোনো মতে কিন্তু দ্যাট হবে না। এবার আমি একটা WH দিয়ে লিখি, দেখো হি সেড টু মি ওয়াই আর ইউ টায়ার্ড, দেখতে পাচ্ছ ওয়াই আর ইউ টায়ার্ড। এরপরে দেখো এবার দেখো সেড ডু, তাহলে কি করব পাস্ট টেন্স, হি আস্কড করে দিলাম, হি আস্কড মি, বা আমি বলতে পারতাম হি ওয়ান্টেড টু নো ফ্রম মি, বা হি এনকোয়ার্ড অফ মি, কিন্তু যেহেতু আস্কড বেশি হয় আস্কডটাই ব্যবহার করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, হি আস্কড মি। এরপরে দেখো WH আছে, তাহলে আমি আর ইফ বা ওয়েদার ইউজ করবো না, WH থাকলে মনে হচ্ছে WH রিপিট করতে হবে, ওয়াই লিখলাম। এরপরে আমার সাবজেক্ট লিখতে হবে, নিয়মটা আমি আগেই বলে দিলাম, ইফ বা ওয়েদার এর লিখো বা WH লিখো, তারপরে সাবজেক্ট লিখতে হয়, তাহলে ইউটাকে এবারে কিন্তু তোকে মেনশন করা আছে, আমাকে বললো, তাহলে এখানে কিন্তু তুমি হি সি আর লিখতে পারবে না, আমাকে বলতে আই এবার তোমাকে লিখতেই হবে, কারণ এখানে মি মেনশন করে দেওয়া হয়েছে, যদি হিম থাকতো তাহলে হি হতো, হার থাকলে সি হতো, কোনো ছেলে থাকলে হি হতো, কোনো মেয়ে থাকলে সি হতো, যেহেতু এখানে মি বলেছে তাহলে সেই জন্য এখানে আই তোমাকে লিখতেই হবে, সো হি আস্কড মি হোয়াই আই। এবার দেখো আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে এই দিকেও কিন্তু পাস্ট টেন্স করব, তাহলে আরটা কি হবে হোয়াই আই ওয়াজ, এবার টায়ার্ড, শেষে ফুল স্টপ। দেখতে পাচ্ছ কি করলাম, সেড ডু জায়গায় আস্কড করলাম, যা আছে মি লিখলাম, WH থাকলে WH রিপিট করলাম, তারপর আমি সাবজেক্টটা লিখলাম, সাবজেক্ট এখানে মেনশন করা আছে মি, তার জন্য আই হলো, এবার আমার যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সেই জন্য এই আরটা ওয়াজ হলো, এবং তারপরে যা আছে আমি লিখে দিলাম, শেষে কিন্তু ফুল স্টপ দিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে WH দিয়েও আমরা বুঝলাম। এরপরে আমি তোমাদেরকে বললাম কি আরেকটা নিয়ম, যদি আমার ডু ডাজ দিয়ে শুরু হয়, তাহলে সেই ডু ডাজ গুলো ডিড না হয়ে মেন ভার্বটা কি হয়ে যায় ভার্ব টু হয়, পাস্ট টেন্স হয়ে যায়। দেখে নাও দু একটা উদাহরণ, তাহলে দেখো যেমন ধরো হি সেড কমা কোটেশন দাও, ডু ইউ লাইক ইট কোয়েশ্চেন মার্ক, সে বলল তুমি কি এটা পছন্দ করো, দেখো কোয়েশ্চেন মার্ক আছে, সেড আছে, তাহলে কি করবে হি আস্কড করলাম, হি আস্কড, খুব সহজ জিনিস এগুলো, হি আস্কড। এরপরে দেখো WH নেই, তাহলে আমার ইফ বা ওয়েদার,
কিন্তু কোনো মতেই দ্যাট কিন্তু নয়, মনে রাখবে। ইফ, ইফ লিখলাম আর ওয়েদারটা লিখলাম না, যেটা খুশি তুমি করবে, দুটোর মধ্যে একটা। তাহলে ইফ। এবারে দেখো ইউটাকে এখানে মেনশন করা নেই, যা খুশি, ইফ আই লিখলাম। এবার দেখো ডুটা আমি কি বলেছি, ডিড হবে না, এটা ডুটা তুমি ডিড কিন্তু না করে, অর্থাৎ ডিড করব না, না করে কি বলেছি, মেন ভার্বটা ভার্ব টু করতে হবে। তাহলে এই লাইক আমার মেন ভার্ব, সেখানে কি করবে, লাইকড, এটাকে ভার্ব টু করো, লাইক, লাইকড, লাইকড, এটাকে ভার্ব টু করে দিলাম। ইফ আই লাইকড, এবার যা আছে ইট থাকলে তো ইটি হয়, শেষে ফুল স্টপ। কি বললাম বুঝতে পারছো? তাহলে হি আস্কড ইফ আই লাইকড ইট, আর ডিডটা কিন্তু আমার কোনো মতেই হবে না। বলেছি ডু ডিড না হয়ে আমার কি হয়, ডু বা ডাজ, ডিড না হয়ে আমি কি করব, সাবজেক্ট লিখে মেন ভার্ব লিখে ভার্ব টু কিন্তু করে দেবো। সেজন্য হি আস্কড ইফ আই লাইকড ইট। বোঝা গেছে? এটা ডাব্লিউ দিয়ে লিখি। হি সেড টু টু his friend, F-R-I-E-N-T, he said to his friend, লিখলাম what do you like, what do you like, সে তার বন্ধুকে বলল তুমি কি পছন্দ করো। দেখো সে দু জায়গায় কি করব, he wanted to know from his friend, বা he asked his friend, সবচেয়ে ভালো, he asked his friend। এই দেখো সেট টু ছিল, আমি ইডি করেছি, আস্কড করে দিলাম। এবার আমার দেখো ডাব্লিউচ আছে, তাহলে ডাব্লিউচ আমি রিপিট করব, হোয়াট লিখলাম। এবারে ডুটা ডিড হবে না, তাহলে কি হবে, আগে সাবজেক্টটা লিখে নাও, হোয়াট হিজ ফ্রেন্ড, ছেলে বন্ধু হলে হি, মেয়ে বন্ধু হলে সি, আমি হি লিখলাম, হি আস্কড হিজ ফ্রেন্ড হোয়াট হি, এবারে ডুটা ডিড না হয়ে কি হয়ে যাবে, লাইকড হোয়াট হি লাইকড, শেষে ফুল স্টপ। তাহলে হি আস্কড হিজ ফ্রেন্ড হোয়াট হি লাইকড। বোঝা গেছে? এটা ডাস দিয়ে দেখিয়ে দিই তাহলে ভালো হবে। দেখো ডাস দিয়ে আমি দেখাচ্ছি, ডাস দিয়ে, হি সেড টু মি, সে আমাকে বলল, where does he live, সে কোথায় থাকে। দেখো তাহলে কি করব, একই জিনিস সেট দু জায়গায় করে দাও, হি আস্কড মি করলাম, ডাব্লিউ আছে, ডাব্লিউ লিখে দাও, ওয়্যার। এবারে হিটাকে এখানে দেখো, সে আমাকে বলে সে কোথায় থাকে, অন্যজন সম্বন্ধে বলেছে, এখানে কিন্তু পার্সনের কথা বলেনি, তাহলে ওয়্যার হি নিয়ে এলাম, ওয়্যার হি, কারণ বলেছি ডাব্লিউ এর পরে কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। এবার এই ডাজ দ্য ডিড হবে না, তার জন্য কি করতে হবে, এটাকে ভার্ব টু করতে হবে, লিভটাকে কি করতে হবে, লিভড করে দেবো, তাহলে হোয়ার হি লিভড, এবার শেষে ফুল স্টপ। তাহলে হি আস্কড মি হোয়ার হি লিভড, কারণ আমি বলেছি ডু ডাজ যদি থাকে, তাহলে ডু ডাজ দ্য ডিড না হয়ে আমার মেন ভার্বটা কি হয়ে যায়, ভার্ব টু। তবে অবশ্যই রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে হতে হবে, তবেই কিন্তু এইগুলি হবে, ডিড হবে না। বুঝতে পারছো? আবার যদি প্রেজেন্ট টেন্স হয় ঠিক একইভাবে সেই রকম নিয়ম তোমার চলবে। যদি ধরো হোয়ার ডাজ হি লিভ, এটা যদি আমার সেজ থাকতো তাহলে হি আস্কড এস হয়ে যেত, আর এখানে কি হতো, হোয়ার হি লিভস তখন হয়ে যেত। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স করতে হবে, যেহেতু পাস্ট টেন্স আছে সেই জন্য আমার এই ডু ডাজ দ্য ডিড না হয়ে আমি কি করলাম, এই মেইন ভার্ব যে লিভ, এটা কিন্তু ভার্ব টু করলাম। বুঝতে পেরেছো? বোঝা গেছে? প্রেজেন্ট টেন্স যদি বলে, একটা প্রেজেন্ট টেন্সে দেখিয়ে দিচ্ছি। দেখো এইটাকে আমি কি করে দিলাম, ধরো হি সেজ, হি সেজ, হি সেজ, এই দেখো হি সেজ, একই জিনিস, হি সেজ, হি সেজ হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, এটা প্রেজেন্ট টেন্সে করেছি, হোয়ার ডু ইউ লিভ, সে বললো তুমি কোথায় থাকো, তাহলে কি হবে, হি সেজ থাকলে বলেছি আস্ক, এস কেস, প্রেজেন্ট টেন্স আমার রিপোর্টিং ভার্ব, আস্ক, ডাব্লিউএইচ রিপিট করো, হোয়ার, ইউটাকে বলা নেই, যা খুশি করো, হোয়ার আই। এবারে এবারে কি হবে, এই ডুটা আর থাকবে না, এটা আবার প্রেজেন্ট টেন্স আছে, সেই জন্য হোয়ার আই ডু লিভ নয়, কি করবে, হোয়ার আই লিভ হয়ে যাবে। বুঝতে পারছো কেন না, আমার রিপোর্টিং ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স, সুতরাং এই দিকটা যে টেন্সে থাকবে সেই টেন্সে আমার করতে হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সেই জন্য এটাকে আমি কি করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট এ রাখলাম। সেই জন্য হি আস্কড হোয়ার আই লিভ, LIV, এক্ষেত্রে ইডি কিন্তু হবে না। কেন হবে না, না আমার রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স। সুতরাং এইভাবে আমাদেরকে যত ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে
সব কিন্তু এইভাবেই করতে হবে। তো চলো আমরা যখন প্র্যাকটিস করব, এবার তোমাদের কাছে সব ব্যাপারগুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি যা বোঝালাম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।